আমরা কি এই প্রশ্নটা তাহলে করতে পারি কিনা যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে ছিলেন ২০ নভেম্বর যে সিদ্ধান্ত হলো যে আইসিটির যোদ্ধাদের সেখান থেকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধিটা বাদ দেওয়া হলো, এই বিধানটা বাদ দেওয়া হলো, তো এই বিষয়ে আমরা প্রশ্ন করতে পারি কিনা? কারণ এটা আসলে কেন করা হলো? অনেকেই বলে থাকেন যে তখনই এই সিদ্ধান্ত হয়ে গেছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যায়, মানবতা বিরোধী অপরাধের দায়। একটা বিষয় দেখেন যে আমরা আগস্ট মাস থেকে এটা কথা বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের অগ্রাধিকারগুলো কি কি। প্রথম নাম্বার কাজ হচ্ছে যে কোনো মুক্তির লড়াইয়ের পরে অথবা গণ অভ্যুত্থানের পরে পরাজিত শক্তিকে আপনি কিভাবে ডিল করবেন তার ব্যাপারে জাতীয় ঐক্যমত তৈরি করা এবং একটা প্রসেস ফলো করে সিদ্ধান্তে আসা। অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের যে অ্যাডমিনিস্ট্রেশন সিরিয়াসলি অনেক ভালো কাজ করেছেন, তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। তারা ৪ নম্বর গুরুত্বপূর্ণ কাজটা করেছেন, ৭ নম্বর গুরুত্বপূর্ণ কাজটা করেছেন, কিন্তু ১ নম্বর কাজটা করেন নাই, যেটা হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলীয় এই যে ল্যাসপেন্সার টিম আছে তারা কিন্তু রাজনৈতিক দল না, তারা হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা হচ্ছে আমার জাতীয় নিরাপত্তার হুমকি। কেন বলছি? কারণ যেই এন্টিটিগুলো আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনার মর্যাদা, স্বার্থ বিকিয়ে দেয় অন্য দেশের কাছে, আপনার শত্রু রাষ্ট্রের কাছে এগুলোকে প্রায়োরিটি আকারে দিয়ে দেয়, সে ডেফিনেটলি আপনার নিরাপত্তার হুমকি। তাহলে যেই দল এবং যেই গোষ্ঠী আপনার জাতীয় নিরাপত্তার হুমকি তাকে আপনি কিভাবে ডিল করবেন? এটার জন্য আমরা বারবার বলেছি যে একটা গণ তদন্ত কমিশন করা হোক, কংগ্রেশনাল হিয়ারিং এর মডেল, সিনেট হিয়ারিং এর মডেলে এই প্রসেসটা ফলো করা দরকার। এবং যদিও করা হয়নি, কিন্তু আমি মনে করছি যেটা এখনো করবার সুযোগ আছে। কারণ নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগকে যেভাবে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে এভাবে ব্যান করা হোক, এটা আমরা চাই না। না, কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা করেছি, প্রশ্ন থেকে সরে যাচ্ছি, সেটা হচ্ছে যে আইসিটিতে যে বিধানটি ছিল সেটা যে প্রত্যাহার করা হলো, বাতিল করা হলো, তখন তো উপদেষ্টা হিসেবে যারা আছেন, ছাত্রদের প্রতিনিধি, তখন তো শুধু তাই না, বাইরে যারা আছেন তারা তো এটার প্রতিবাদ করতে পারতো। তখন প্রতিবাদটা আসলো না কেন? প্রতিবাদ থেকে যে বড় জিনিস হচ্ছে তখন সম্ভবত আপনার ইন্টারন্যাশনাল, আমি দু একটা যে ইন্টারভিউ পড়লাম আপনার, যে ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেশারের কথা দু একজন উপদেষ্টা বলেছে যে আন্তর্জাতিক মহল থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে যেন ব্যান না করা হয়, এবং ওই প্রভিশনটা ক্যাবিনেটে আসার পর থেকে এই চাপটা বেড়ে যায়। এবং এটা আমরা আরও ভিজিবলি বুঝতে পারছি, আমরাও যারা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে মিশি, আমরা কিন্তু প্রত্যেক জায়গাতে এই প্রশ্নের সম্মুখীন হই যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা কি তাদেরকে নিষিদ্ধ করবার চিন্তা করছি কিনা। এরপরে দেখেন জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসছে, যাদের রিপোর্টের উপরে ভিত্তি করে আপনার জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই যে ১১৪ পৃষ্ঠার গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ ৬ সপ্তাহের যে খতিয়ান দিল আওয়ামী লীগের, সেখানে কিন্তু তারা অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে। তার ভিতরে একটা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ না করা হয়। এখন প্রশ্ন হচ্ছে নিষিদ্ধ করা না করার এই যে সিভিক পলিটিক্যাল রিয়েলিটিটা কি? এই ইউরোপিয়ানরা তো নাৎসি এবং ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করেছে ৪৫-এ, যুদ্ধের পরে টোকিও ট্রাইব্যুনাল করেছে, নুরেমবার্গ ট্রাইব্যুনাল করেছে, দলগুলো নিষিদ্ধ করেছে। শুধু নিষিদ্ধ করে নাই, তার সাইন, সিম্বল, বই, পুস্তক সব করেছে। কিন্তু তারাই কিন্তু আবার ৪৮-এর যে মানবাধিকারের ঘোষণা আসছে, ৬০-এর দশকে যে সিভিল পলিটিক্যাল রাইটসের কনভেনশন আসছে, সেখান থেকে কিন্তু তারা অনেক এগিয়ে এসছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আপনার ডি ক্লার্কের সরকার যখন পড়ে গেল, দি ন্যাশনাল পার্টি সাউথ আফ্রিকাতে, নেলসন ম্যান্ডেলা কিন্তু নিষিদ্ধের পথে যান নাই, উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনে গেছেন। এখন এই ধরনের অনেক গ্লোবাল ফেনোমেনাতে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল মনে করে যে রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় হবে তাকে রাজনৈতিকভাবে বিচারের মুখোমুখি করা, তাদের যারা যারা জড়িত তাদেরকে এটার মুখোমুখি করা।